নমো শ্রীয়তিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা যুগনায়ক বিবেকানন্দ প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 43। প্রভাতের ইঙ্গিত। তাহার বয়স্যপ্রীতির বহু দৃষ্টান্ত আমরা ইতোমধ্যে পাইয়াছি। সাথীদের প্রত্যেকেই ভাবিত নরেন তাহাকেই সর্বাধিক ভালোবাসেন, তাই তাহারাও তাহাকে প্রাণ ঢালিয়া ভালোবাসিত। বস্তুত বাল্যজীবনের যত প্রকার গুণরাশি সমবয়স্কদের হৃদয় আকর্ষণ করে, তাহার সবগুলি নরেন্দ্র জীবনে পূর্ণরূপে বিরাজিত ছিল। অশ্রান্ত কর্মচঞ্চলতা, ক্রীড়া নৈপুণ্য, দুষ্টামি ইত্যাদির সঙ্গে পরিহাস আদিতেও তিনি পটু ছিলেন। ক্লাসে প্রত্যেক বালকের জন্য তিনি শকপোলক কল্পিত বা পুরাণাদি হইতে লব্ধ উদ্ভট নামে সৃষ্টি করিয়া তাহাকে ওই নামেই ডাকিতেন। তাহারাও ইহাতে একটা আত্মীয়তারই স্পর্শ পাইয়া তৃপ্ত হইত। আবার সচ্চরিত্রও তাহার একটা মস্ত সম্পদ ছিল। ধর্মের জন্য গভীর ব্যাকুলতা তাহার জীবনে সর্বদা পরিলক্ষিত হইত। বাহ্যিক দৃষ্টিতে তাহাকে চঞ্চল, বিদ্যাবিমুখ ইত্যাদি বলিয়া অনেকের ভ্রম হইলেও তাহার মেধা ও আত্মিক বিকাশের ধারা তখন আপন অব্যাহত গতিতেই প্রবাহিত হইতেছিল। আমরা পূর্বে চাঁপা গাছে দোল খাওয়ার প্রসঙ্গে নরেন্দ্রের যে সহপাঠীর কথা উল্লেখ করিয়াছিলাম, তাহার পিতা নরেন্দ্রকে স্নেহ করিতেন এবং তাহার মঙ্গলেচ্ছু ছিলেন। তাই একদিন তাহাকে ডাকিয়া বলিলেন, তুমি ছোকরা বুঝি সমস্ত দিন বাড়ি বাড়ি ঘুরে এই রকম খেলে বেড়াও? কখনো পড়াশোনা করো কি? নরেন্দ্র উত্তর দিলেন, আজ্ঞে হ্যাঁ, আমি দুইই করি, খেলি আবার পড়িও। উত্তরটি যে সত্য তাহা শীঘ্রই প্রমাণিত হইল ওই জাতীয় আর একটি সন্দেহ ও সন্দেহ ভঞ্জনের মধ্য দিয়া। ওই কথাবার্তার অল্প পরেই পরীক্ষা আরম্ভ হইল। কবিতা আবৃত্তি, ভূগোল, অঙ্ক ইত্যাদি সব বিষয়েই নরেন্দ্র চটপট উত্তর দিতে লাগিলেন। তখন পরীক্ষক সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, বেশ বেশ, তোমাকে দেখে কে? তোমার বাবা তো লাহোরে। নরেন্দ্র উত্তর দিলেন, হ্যাঁ, বাবা লাহোরে আছেন সত্য, কিন্তু মা তো এখানে আছেন। তিনিই যা করতে হবে বলে দেন, আর আমি নিজেই পড়ি। ভদ্রলোক প্রকাশ্যে কিছু না বলিলেও মনে মনে স্থির করিলেন, এই ভবিষ্যতে নিশ্চয়ই উন্নতি করিবে। তদবধি তিনি বরাবরই নরেন্দ্রের খোঁজ খবর রাখিতেন। বাংলা জীবনী 31। সন্ন্যাসের প্রতি তাহার আবাল্য অনুরাগের কথা আমরা বলিয়া আসিয়াছি। নিজ শ্রেণীতে নূতন ছেলে ভর্তি হইলেই তাহার প্রথম প্রশ্ন ছিল ওই বালকের কোনো আত্মীয়, বিশেষত ঠাকুরদা সন্ন্যাসী হইয়াছিলেন কি না। সুযোগ পাইলেই সন্ন্যাসী হইতে হইবে এই ইচ্ছা তাহার মনে খুবই জাগিত। আর বাল্যসুলভ আগ্রহভরে সহপাঠীদের বলিতেন, বড় হয়ে আমি সন্ন্যাসী হব, অমুক অমুক জায়গায় যাব ও এইসব করব। আবার হাত দেখাইয়া সগর্বে বলিতেন, আমি সাধু হব, এতে আর ভুল নেই। আমার হাতে সন্ন্যাসী হবার খুব বড় একটা দাগ আছে। সঙ্গে সঙ্গে অনেক সব রেখা দেখাইতেন,
কে নাকি তাহাকে বলিয়াছিলেন ওইগুলি সন্ন্যাসের রেখা। তারপর কথা চলিত সন্ন্যাসীরা কোথায় থাকেন, কি খান, কি করেন। কল্পনা বলে নরেন্দ্রনাথ হিমালয়ের গিরিগুহা, বন, অরণ্য প্রভৃতি সন্ন্যাসোচিত বাসভূমির চিত্র সহপাঠীদের সম্মুখে তুলিয়া ধরিতেন। আর তাহারা অবাক হইয়া শুনিত কৌপিনধারী জটাজূট মণ্ডিত সন্ন্যাসীরা কি রূপে ফলমূলাহারী হইয়া গিরিকন্দরে ভগবানের ধ্যানে মগ্ন থাকেন। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ক্রীড়াচঞ্চল বালকেরও প্রতিভা স্থূল জগতের অন্তর্বর্তী সূক্ষ্ম বিষয়গুলি ধরিবার জন্য লালায়িত হইল। তাহার হাবভাবে ক্রমেই একটা পরিবর্তন আসিয়া পড়িল। এখন হইতে তিনি পুস্তক পাঠ, সংবাদপত্র পাঠ, সভা সমিতিতে উপস্থিত থাকা প্রভৃতি বিষয়ে অধিকতর আগ্রহ দেখাইতে লাগিলেন। তাহার স্মৃতি ও বোধশক্তি প্রখর ছিল বলিয়া সভার পরে বাড়ি ফিরিয়া তিনি বন্ধুদের নিকট বক্তৃতার সারমর্ম বলিতে পারিতেন এবং সময় বিশেষে সমালোচনাও করিতেন। তাহার বিচার শক্তি ও সূক্ষ্ম দৃষ্টি দেখিয়া সহপাঠীরা অবাক হইত এবং তর্কক্ষেত্রেও তাহার নিকট পরাজয় স্বীকার করিত। সৌন্দর্য বোধও ছিল তাহার অপূর্ব ও মৌলিক। একদিন এক বন্ধুকে পেশাদার গায়কের মতো গান করিতে শুনিয়া তিনি বলিয়াছিলেন, সুর ও তালই গানের একমাত্র বস্তু নয়, গানের ভেতর একটা ভাবের প্রকাশ আবশ্যক। কেউ নাকি সুরে সুর ভাজছে শুনিলেই বুঝি আনন্দ হয়? গানের অন্তরে যে ভাবটা আছে তা গানের ভেতর দিয়ে ফুটে ওঠা দরকার। শব্দগুলি পরিষ্কার উচ্চারিত হবে আর সুর তালের প্রতি ঠিক দৃষ্টি রাখতে হবে। যে গান শ্রোতার মনে অনুরূপ ভাব না জাগাতে পারে সেই গান গানই নয়। তাহার জীবনে তখন অনেক ইন্দ্রিয়াতীত অনুভূতিও ঘটিত। তিনি বলিয়াছিলেন, ছোটবেলা থেকেই সময়ে সময়ে কোনো ব্যক্তি, বস্তু বা স্থান দেখে মনে হতো ওসব আমি পূর্বে কোথাও দেখেছি, কিন্তু তা চেষ্টা করেও কিছুতে স্মরণে আনতে পারতাম না। কোনো স্থানে বন্ধুদের সঙ্গে হয়তো কোনো বিষয়ে আলোচনা করছি, তখন তাদের একজন হঠাৎ এমন একটা কথা বলেছে যা শুনেই আমার মনে হয়েছে, তাই তো এই ঘরে এই সব লোকের সঙ্গে যে আমি পূর্বেই আলোচনা করেছি এবং তখনও যে এই লোকটি এই কথাই বলেছিল, কিন্তু অনেক ভেবে চিন্তেও এর কারণ স্থির করতে পারিনি। পরে যখন পুনর্জন্মবাদের সঙ্গে পরিচিত হলাম, তখন ভেবেছি বোধ হয় এইসব ঘটনা আমার পূর্বের জন্মে ঘটেছে এবং তারই আংশিক স্মৃতি কখনো কখনো আমার মনে উদয় হয়। কিন্তু আরও পরে বুঝেছি এইসব ব্যাপারের ঐরূপ মীমাংসা যুক্তিযুক্ত নয়। এখন মনে হয় এই জন্মে আমার যে সকল লোক বা বিষয়ের সঙ্গে পরিচিত হতে হবে তা জন্মাবার পূর্বে চিত্র পরম্পরায় আমি কোনো রূপে দেখতে পেয়েছিলাম এবং জন্মাবার পরে তারই স্মৃতি সময়ে সময়ে আমার মনে উদয় হয়ে থাকে। পরবর্তী ঘটনা তাহার আধ্যাত্মিক উপলব্ধির পরিচায়ক। নরেন্দ্রের পিতা কার্য উপলক্ষে উত্তর ও মধ্য ভারতের অনেক স্থানেই যাইতেন। নরেন্দ্রের বয়স যখন 14 বৎসর 1877, অর্থাৎ যখন তিনি মেট্রোপলিটন বিদ্যালয়ের 3য় শ্রেণীতে, তখনকার 3rd ক্লাসে পড়েন, তখন বিশ্বনাথবাবু মধ্যপ্রদেশের রায়পুরে ছিলেন। কয়েক মাস সেখানে থাকার পর তিনি পরিবারবর্গকে নিজ সকাশে আনাইয়াছিলেন। তখন এলাহাবাদ ও জব্বলপুর হইয়া নাগপুর পর্যন্ত ট্রেন চলাচল করিত। গো-শকট ব্যতীত নাগপুর হইতে রায়পুর পর্যন্ত দীর্ঘ পথ ভ্রমণের আর কোনো উপায় ছিল না এবং পথ
অতিক্রম করিতে এক পক্ষেরও অধিক সময় লাগিত। পথের বর্ণনা দেখিয়া মধ্যপ্রদেশবাসী অনেকে বলেন, স্বামীজীরা জব্বলপুর হইতে গৌযানে গিয়াছিলেন, নাগপুর হইতে নহে। তবে রাস্তার শোভা ছিল অতি মনোরম। উভয় পার্শ্বেই সবুজ ঘন বনরাজি, পত্রপুষ্পে সুশোভিত। ইতস্তত বনবিহঙ্গের কাকলি ও ঝিল্লি রব। কোথাও বা বন্য জন্তু একাকী বা দলবদ্ধ হইয়া নিঃশঙ্ক বিচরণ করিতেছে, আর মাঝে মাঝে গগনস্পর্শী পর্বতচূড়া বা কলকল নিনাদে প্রবাহিতা পর্বত নির্ঝরিণী। অরণ্যভূমির শোভা দর্শন করিতে করিতে নরেন্দ্রনাথ শকটারোহণে ধীর মন্থর গতিতে চলিয়াছেন। এমন সময়ে গোযান সকল এমন এক স্থানে আসিয়া উপস্থিত হইল, যেখানে পর্বত শৃঙ্গদ্বয় যেন প্রেমে অগ্রসর হইয়া বনপথকে এককালে স্পর্শ করিয়া রহিয়াছে। প্রকৃতির শোভায় মুগ্ধ নরেন্দ্রনাথ পর্বতের দিকে চোখ রাখিয়াই চলিয়াছেন। অকস্মাৎ দেখিলেন, একদিকে পর্বতগাত্রের শিখর দেশ হইতে তলদেশ পর্যন্ত একটি বিস্তৃত বৃহৎ ফাটলের মধ্যে মক্ষিকাকুলের যুগ যুগান্তরের পরিশ্রমের নিদর্শন স্বরূপ একখানি প্রকাণ্ড মধুচক্র লম্বিত রহিয়াছে। তখন বিস্ময়ে মগ্ন হইয়া সেই মক্ষিকারাজ্যের আদি অন্তের কথা ভাবিতে ভাবিতে তাহার মন অনন্তের ভাবে এমন তলাইয়া গেল যে কিছুকালের জন্য বাহ্য সংজ্ঞার একেবারে লোপ হইল। তিনি কতকাল যে ওইভাবে পড়িয়াছিলেন বুঝিতে পারেন নাই। যখন জ্ঞান হইল, দেখিলেন বহু দূর চলিয়া আসিয়াছেন। গৌযানে তিনি একাই ছিলেন, অতএব এ কথা আর কেহ জানিতে পারে নাই। লীলাপ্রসঙ্গকার লিখিয়াছেন, প্রবল কল্পনা সহায়ে ধ্যানের রাজ্যে আড়ুড়া হইয়া এককালে তন্ময় হইয়া যাওয়া নরেন্দ্রনাথের জীবনে ইহাই বোধহয় প্রথম। রায়পুরে উপযুক্ত বিদ্যালয় ছিল না, সুতরাং নরেন্দ্রনাথ পিতার নিকট শিক্ষা লাভ করিতেন। এই শিক্ষা শুধু পুঁথিগত ছিল না, পুত্রের বুদ্ধি স্ফুরণের জন্য পিতা বিবিধ বিষয়ে আলোচনা করিতেন, এমনকি পুত্রের সহিত তর্ক জুড়িয়া দিতেন এবং ক্ষেত্রবিশেষে হার মানিতেও পশ্চাৎপদ হইতেন না। অধিকন্তু তখন বিশ্বনাথবাবুর বাসায় অনেক বিদ্বান ও বুদ্ধিমানের সমাগম হইত এবং বিবিধ সাংস্কৃতিক বিষয়ে আলোচনা চলিত। নরেন্দ্রনাথ নিবিষ্ট মনে তাহা শুনিতেন ও সুযোগ বুঝিয়া স্থলবিশেষে আপন মন্তব্য প্রকাশ করিতেন। তাহার বুদ্ধিমত্তা ও জ্ঞানের বিস্তার দর্শনে বয়স্কেরাও চমৎকৃত হইতেন, অতএব কেহই তাহাকে বালক জ্ঞানে অবহেলা করিতেন না। ওইসব আলোচনার প্রসঙ্গে নরেন্দ্র একদিন বাংলার খ্যাতনামা গ্রন্থকারদের গদ্য ও পদ্য রচনা হইতে বহু উদ্ধৃতি দিয়া পিতার জনৈক সুপণ্ডিত বন্ধুকে এমন চমৎকৃত করিয়াছিলেন যে প্রশংসাচ্ছলে তিনি বলিয়াছিলেন, বাবা, একদিন না একদিন তোমার নাম আমরা শুনতে পাব। বলা বাহুল্য যে উহা শুধু স্নেহসিক্ত অত্যুক্তি ছিল না, উহা ছিল এক সত্য ভবিষ্যৎবাণী। নরেন্দ্রনাথ বঙ্গ সাহিত্যে চিরস্থায়ী দাগ রাখিয়া গিয়াছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।